স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা সংক্ষেপে আইসিটির এক বিশাল জগতের গল্প শুনব। আমাদের প্রতিদিনের একদম সাধারণ কিছু অভ্যাস থেকে শুরু করে একটি দেশের ঐতিহাসিক পরিবর্তন পর্যন্ত সব জায়গায় এই প্রযুক্তি কিভাবে জাদুর মতো কাজ করছে সেটাই মূলত আমরা আজ দেখব। আজকের এই আয়োজনে আমরা একটা দারুণ মাইক্রো থেকে ম্যাক্রো জার্নির মধ্যে দিয়ে যাব। মূলত ৫টি ধাপে এগোবো আমরা। ১. দৈনন্দিন জীবনে আইসিটি। ২. কর্মক্ষেত্রে রূপান্তর। ৩. অটোমেশন বা স্বয়ংক্রিয়করণের উত্থান। ৪. ডিজিটাল সামাজিক সংযোগ এবং সবশেষে গণ আন্দোলনে প্রযুক্তি। তো চলুন একেবারে গোড়ার কথা দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম বিষয় দৈনন্দিন জীবনে আইসিটি। এই ধাপে আমরা দেখব প্রতিদিনের সেই সুবিধাগুলো যেগুলো ছাড়া আমাদের আধুনিক জীবনে এক মুহূর্ত চলা দায়। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে সাগর নামের একজনের কথা বলা হয়েছে। তার সারাটা দিন কিভাবে ডিজিটাল যন্ত্রপাতির ওপর নির্ভরশীল সেটা একটু খেয়াল করলেই বোঝা যায়। সকালে অ্যালার্ম শুনে ঘুম থেকে ওঠা, ইন্টারনেটে নিউট্রিনো নিয়ে পড়া, বিরিয়ানির অর্ডার দেওয়া, এমনকি মায়ের জন্য ট্রেনের টিকিট কাটা বা ডাক্তারের সিরিয়াল নেওয়া সবকিছুই এখন রীতিমতো আঙ্গুলের ডগায়। আর এই যে ম্যাজিকের মতো সব কাজ চোখের পলকে হয়ে যাচ্ছে, এর পেছনে আছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মতো অবিশ্বাস্য সব প্রযুক্তি। অনলাইনে খাবার অর্ডার দেওয়াই হোক বা অচেনা কোনো রাস্তায় গাড়ি চালানো, এই জিপিএস প্রযুক্তিই কিন্তু নিশ্চিত করছে যেন পার্সেল বা মানুষ একদম সঠিক ঠিকানায় গিয়ে পৌঁছায়। মহাকাশ আর ন্যাভিগেশনের কথা যখন আসলই, তখন সোর্সে থাকা একটি দারুণ ঐতিহাসিক মাইলফলকের কথা বলতেই হয়। ২০১৮ সালের ১২ই মে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করে। আর এর মাধ্যমে পৃথিবীর বুকের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের অধিকারী হওয়ার এক অসামান্য গৌরব অর্জন করে। এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে যাব, কর্মক্ষেত্রের রূপান্তর। চলুন দেখি কিভাবে এই প্রযুক্তিগুলো একসাথে মিলে আমাদের কাজের পরিবেশ আর সামগ্রিক অর্থনীতিকেই পুরোপুরি বদলে দিচ্ছে। সোর্স ম্যাটেরিয়ালটি এখানে বেশ বড়সড় একটা পরিবর্তনের কথা বলছে। প্রথাগত নির্দিষ্ট স্থানভিত্তিক কাজ থেকে আমরা এখন ভার্চুয়াল অফিসের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি। অবাক করার মতো বিষয় হল, এই ভার্চুয়াল অফিসের ধারণাটি প্রথমবার মাথায় এসেছিল সেই 1983 সালে, আর বাস্তবের দেখা মেলে 1994 সালের দিকে। প্রতিদিন সকালে যানজট ঠেলে অফিসে যাওয়ার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। এই সুবিধার কারণে কল সেন্টারের এজেন্ট বা ফ্রিল্যান্সাররা এখন নিজেদের ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন। শুধু তাই নয়, ইন্টারনেটের কল্যাণে দিন বা রাতের যে কোনো সময় বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কাজ করা এখন একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাজের জায়গার এই পরিবর্তনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের তৃতীয় বিষয়, অটোমেশন বা স্বয়ংক্রিয়করণের উত্থান। আইসিটি এখন শুধু আমাদের কাজের ধরনই বদলাচ্ছে না, বরং অত্যন্ত নির্দিষ্ট আর বিপজ্জনক পরিস্থিতিতে সরাসরি মানুষের জায়গা নিয়ে নিচ্ছে। এখানে সবচেয়ে মজার দিকটি হল সম্পূর্ণ ভিন্ন দুটি প্রযুক্তির একসাথে কাজ করা। একদিকে দেখা যাচ্ছে একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল রোবট, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওয়েল্ডিংয়ের কাজ অনায়াসে করছে, আর ঠিক অন্যদিকে আছে একটি ছিমছাম স্বয়ংক্রিয় পাইলটবিহীন ক্যামেরা ড্রোন, যা মুহূর্তের মধ্যে চারপাশের ছবি ও ভিডিও সংগ্রহ করে আনছে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, অটোমেশন আমাদের দারুণ নিরাপত্তা আর কাজের গতি দিচ্ছে। এর ফলে মানুষদের খুব সহজেই বিপজ্জনক পরিবেশ থেকে দূরে রাখা যাচ্ছে, আর ভারী কাজগুলো মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে। কারণ মানুষের মতো মেশিনের তো আর ক্লান্তি বলে কিছু নেই। সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত গাড়ি সামনের দিনগুলোতে রাস্তায় দুর্ঘটনা কমিয়ে আনবে, আর ডিজিটাল ক্লাসরুম তো পুরো শিক্ষা ব্যবস্থাকেই নতুন রূপ দিচ্ছে। এবার দৃষ্টিভঙ্গি আর একটু বড় করা যাক। আমাদের ৪ নম্বর পয়েন্ট, ডিজিটাল সামাজিক সংযোগ। এই প্রযুক্তিগুলো কিভাবে আমাদের সম্পর্ক আর সামাজিক কাঠামোকে প্রভাবিত করছে সেটা জানাটা এখন ভীষণ জরুরি। যোগাযোগের এই বিবর্তনটি সত্যি অবাক করার মতো। সেই ১৯ শতকের চিঠিপত্র আর টেলিগ্রামের যুগ পেরিয়ে আমরা চোখের পলকে ডিজিটাল যুগে ঢুকে পড়েছি। এখন মানুষ চাইলেই এসএমএস বা কার্ড পাঠাতে পারে, ইউটিউবের মতো মাধ্যমে জীবনের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করতে পারে, আর সারাক্ষণ একে অপরের সাথে যুক্ত থাকতে পারে।
ফেসবুক, লিঙ্কডইন বা এক্সের মতো সামাজিক মাধ্যমগুলো এই পুরো প্রক্রিয়াকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এগুলো এখন আর শুধু পুরনো বন্ধু খোঁজার জায়গা নেই, বরং এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন মানুষের এক বিশাল রিয়েল টাইম কমিউনিটি বা সম্প্রদায় গড়ে উঠেছে। আর ঠিক এই পয়েন্টটায় আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ এবং সবচেয়ে বড় পরিসরের প্রভাবের দিকে নিয়ে যায়। পয়েন্ট নাম্বার 5, গণ আন্দোলনে প্রযুক্তি। একবার ভাবলে অবাক হতে হয়, রাজনৈতিক সংগঠন বা গণজাগরণের মতো কাজে যখন এই বিশাল সোশ্যাল নেটওয়ার্কগুলোকে ব্যবহার করা হয়, তখন ঠিক কী বিশাল ঘটনা ঘটতে পারে। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঘটনাটি খুব গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। আধুনিক যুগের গণ অভ্যুত্থানে আইসিটির ভূমিকা ঠিক কতটা জোরালো হতে পারে, এটা তার একটা অসাধারণ উদাহরণ। উৎসতে উল্লেখ করা হয়েছে যে তৎকালীন সরকারের সেন্সরশিপের কারণে প্রথাগত মিডিয়াগুলো যখন সঠিক খবর প্রচারে ব্যর্থ হচ্ছিল, তখন সাধারণ মানুষ কিভাবে ফেসবুক, ইউটিউব বা টেলিগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর দিকে ঝুঁকে পড়ে। এই প্ল্যাটফর্মগুলোই তখন হয়ে উঠেছিল নির্ভরযোগ্য খবর পাওয়ার মূল মাধ্যম। সোর্সের বর্ণনা থেকে দেখা যায়, এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও। বিশেষ করে ১৬ই জুলাই শিক্ষার্থী আবু সাইদের মর্মান্তিক মৃত্যুর ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এটি দেশের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলে এবং আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয়। সোর্সে সরাসরি উল্লেখ করা হয়েছে, অবশেষে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার, যাত্রা হয় এক নতুন বাংলাদেশের। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখানে কেবল যোগাযোগের মাধ্যম ছিল না, বরং জনমত গঠনে এবং বিপুল জনতাকে রাস্তায় নামিয়ে আনতে এগুলো অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করেছিল, যা শেষ পর্যন্ত একটি দেশের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করে। সকালে অনলাইনে একটা সাধারণ খাবার অর্ডার দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো একটা জাতীয় বিপ্লবের সমন্বয় করা আইসিটির এই অবিশ্বাস্য যাত্রায় আমরা আজকের বিশ্লেষণে দেখলাম। এই প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের চারপাশের বাস্তবতাকে নতুন করে গড়ছে। আর এর পরেই যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে আমাদের সামনে দাঁড়ায়, তা হল সংযোগ এবং প্রযুক্তির এই পরবর্তী উল্লম্ফন মানব সমাজের আর কোন মৌলিক দিকটিকে পুরোপুরি বদলে দিতে চলেছে। এই ভাবনাটি নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।